আওয়ামী লীগ নিষিদ্ধে বহির্বিশ্বে নেতিবাচক প্রতিক্রিয়া নেই, দাবি প্রেস সচিবের। দ্রুত সময়ে আইনি ব্যবস্থা নিতে বিশেষজ্ঞদের মত। একাত্তরে গণহত্যায় সহযোগীদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার দাবি এনসিপির। শাহবাগে মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানের নিন্দা। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার নির্দেশ এবং উস্কানি সহ 5টি অভিযোগ, প্রতিবেদনে ফোন কল সহ নানা তথ্য প্রমাণ দাখিল। পিস্তল, চাইনিজ রাইফেলের মতো মারণাস্ত্র থাকবে না পুলিশের হাতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। র্যাব পুনর্গঠনের উদ্যোগ। ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু। 21শে মে প্রথম দিন মিলবে 31শে মে টিকিট, বিক্রি হবে 6 জুন পর্যন্ত। আমন্ত্রণ বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির ফলে এখন থেকে দলটির কেউ মিছিল বা কর্মসূচি দিলে তা অবৈধ বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আওয়ামী লীগ, এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত তাদের যে কোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, মিছিল, সভা সমাবেশ, সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় 3 সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের আলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর শাস্তির বিধান যোগ করা হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া নিয়ে গণতান্ত্রিক বিশ্বে নেতিবাচক কোনো প্রতিক্রিয়া নেই, এমনকি গোটা বিশ্ব দলটির সন্ত্রাসী কার্যকলাপে ক্ষুব্ধ। এ কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, শুধু নিষিদ্ধ নয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার করতে হবে। স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে ভোটাধিকার হরণ, ভিন্নমত দমন, গুম, খুন ও নির্যাতনের তথ্য উঠে এসেছে জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদনে। একই সঙ্গে মিলেছে বিপুল অর্থ পাচারের তথ্য। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। অবসান হয় 15.5 বছরের স্বৈরশাসনের। এরপর থেকেই সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে। 8 মে রাত থেকে আবারও আন্দোলনে নামে ছাত্র জনতা। 10 মে রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আমাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। অবশ্যই জুলাইয়ের সাথে যারা জড়িত ছিলেন, জুলাই আন্দোলনের সাথে সবার সাথেই কম বেশি কথাবার্তা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে বিশ্বের কোনো দেশেরই নেতিবাচক প্রতিক্রিয়া নেই। তারাও দেখেছে, এত বড় একটি গণহত্যা চালিয়েও গত 9 মাস ধরে তাদের কোনো অনুশোচনা নেই, উল্টো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাই গণহত্যাকারী দলটির উপর গণতান্ত্রিক দেশগুলো ক্ষুব্ধ। পৃথিবীর কেউ কিন্তু এই ধরনের কোনো কেউ আমাদেরকে বলে নাই যে তোমরা এই কাজটা কেন করলা। তারাও তো ফেড আপ, তারাও দেখছে যে কোনো অ্যাকাউন্টেবিলিটি তো আওয়ামী লীগের মধ্যে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে খুশি আন্দোলনকারীরা। আমরা আশা করছি যে সরকারের পক্ষ থেকে এই বিষয়টা আসবে, যে খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে বিচার কার্যটা শুরু হবে, এবং যেহেতু আমরা খুবই আশাবাদী। বিশেষজ্ঞরা বলছেন, শুধু নিষিদ্ধ করলেই হবে না, গুম খুনে জড়িতদের বিচারও দ্রুত করতে হবে। অভিযোগগুলোর ব্যাপারে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনি ন্যায় বিচার নিশ্চিত করেন এবং এটা ইমপ্লিমেন্ট করেন, বাস্তবায়ন করেন। এখন দরকার সরকারের এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই বিষয়গুলোর, যেগুলো জনগণের ডিমান্ড আছে গত কর্তৃত্ববাদের সরকারের ব্যাপারে, সেগুলো বাস্তবায়ন করা। যেসব অপরাধী বিদেশে পালিয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার তাগিদ বিশেষজ্ঞদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন হাতে পাওয়ার পরপরই দলটির নিবন্ধন বাতিল প্রশ্নে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। এদিকে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটের দলগুলো নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্র জনতার পাশাপাশি আন্দোলনে নামে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ দলটির বিরুদ্ধে। শনিবার জরুরি বৈঠকে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এরপর থেকে শুরু হয় দলটির নিবন্ধন বাতিলের প্রশ্নে আলোচনা। আর নিবন্ধন বাতিল হয়ে গেলে দলীয় প্রতীকে জাতীয় নির্বাচন করতে পারবে না আওয়ামী লীগ। নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও অনুযায়ী কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যায়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের গেজেট হাতে পেলেই এ বিষয়ে সিদ্ধান্ত হবে, জানান সিইসি। অফিসিয়াল ডকুমেন্টটা না পাওয়া পর্যন্ত আমরা এক্স্যাক্টলি কি হয়েছে এটা তো বলতে পারছি না। গেজেটটা আমাদের কাছে আসলে আমরা তখন এটা বসে সিদ্ধান্ত নিব। এখন আমরা সিদ্ধান্ত নিতে পারি না। এদিকে সোমবার সিইসির সঙ্গে সাক্ষাতে জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানায় গণ অধিকার পরিষদ। এই জাতীয় পার্টি যাতে কোনোভাবেই আগামী দিনে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায় এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করে 14 দল ও জাতীয় পার্টি। যতগুলো রাজনৈতিক দল আমরা আছি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের আড়ালে সাজানো নাটক চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক নার্সিস দিবস উপলক্ষে ন্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আওয়ামী লীগের সরকার লুটপাট করে দেশকে শূন্য বানিয়ে উন্নয়নের নামে মানুষকে নিঃস্ব করেছে। আওয়ামী লীগ স্বাস্থ্য খাত ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, পাচার করার টাকা ফিরিয়ে এনে কাজে লাগালে স্বাস্থ্য খাত ঘুরে দাঁড়াবে। স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এ সময় অন্তর্বর্তী সরকারকে প্রতিশ্রুত সংস্কার দৃশ্যমান করার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। আরও জানে কি ঘটতেছে, নইলে শাহবাগের নাটক কেন হঠাৎ করে? বিএনপি নাকি আওয়ামী লীগকে কি করতে চায়? পুনর্বাসিত করতে চায়। আমাকে বড় ঠেকা পড়ে গেছে ভাই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসিত করতে। যারা বিএনপিকে জেলাস করে, অর্থাৎ দেখতে পারে না, পছন্দ করে না, যাদের অজনপ্রিয় একটি দল, এরা গোষ্ঠী, এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে। শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন দমনে সরাসরি গুলি করে হত্যার নির্দেশ এবং নানা অপরাধের উস্কানি দেওয়ার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল। তার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে 5 ধরনের অভিযোগ আনা হয়েছে। 14 শতাধিক মানুষকে হত্যার প্রধান নির্দেশদাতা, 25,000 জনকে আহত করা সহ বিভিন্ন অপরাধে দায়ী করা হয়েছে শেখ হাসিনাকে। জুলাই আগস্ট আন্দোলনে পুলিশ সহ সরকারি বাহিনী এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হত্যাসহ যত মানবতাবিরোধী অপরাধ করেছে তার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী শেখ হাসিনা। এমন অভিযোগ এনে সোমবার প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 7 মাস ধরে করা 150 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদনে প্রায় 1,500 মানুষকে হত্যা এবং 25,000 জনকে আহত ও পঙ্গু করা সহ সব ঘটনার হোতা বলা হয়েছে শেখ হাসিনাকে। তার বিরুদ্ধে নির্বিচারে হত্যার নির্দেশনা, প্ররোচনা ও উস্কানি সহ 5টি অভিযোগের প্রমাণ মিলেছে। শেখ হাসিনার প্রধান সহযোগী ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। তাদেরকেও আসামি করা হয়েছে। রাষ্ট্রীয় সকল বাহিনীকে নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার, ড্রোন, এপিসি সহ মারণাস্ত্র ব্যবহার করে নিরস্ত্র, নিরীহ আন্দোলনকারী যে সিভিলিয়ান পপুলেশন, যারা বাংলাদেশে একটি ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের রত ছিল, তাদেরকে সম্পূর্ণ নিশ্চিহ্ন বা নির্মূল করার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন।
আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশের ফোন রেকর্ড, ভিডিও ক্লিপ এবং জাতিসংঘের প্রতিবেদনও তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। প্রমাণ মিলেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সরকারি বাহিনীর পরিকল্পিত অগ্নিসংযোগের। আন্দোলনকারীদের উপরে অপরাধের দায় চাপানোর জন্য বিভিন্ন সরকারি স্থাপনায় নিজেদের লোকদেরকে আগুন লাগিয়ে দিয়ে সেটার দায় চাপানোর ব্যাপারে নির্দেশনা দেয়া হচ্ছিল, যে ব্যাপারে সরাসরি প্রধান আসামি শেখ হাসিনার যে বক্তব্য, যে টেলিফোনিক নির্দেশ, সেগুলো সরাসরি আমাদের তদন্ত সংস্থা হস্তগত হয়েছে। হাসপাতালে প্রধান আসামি শেখ হাসিনা নিজে গিয়ে সেখানে চিকিৎসকদের বলেছিলেন যে এই সমস্ত ভর্তি রোগীদের যেন কোনো চিকিৎসা দেয়া না হয়, এবং অনেক রোগী যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন হসপিটাল পরিত্যাগ করতে চেয়েছিলেন তাদেরকে হসপিটাল থেকে পালিয়ে যাওয়ার বা কোনোভাবে চলে যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। প্রতিবেদনটি যাচাই বাছাই করে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে শিগগিরই ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক বিচার। ন্যায় বিচারের স্বার্থে বিচার দ্রুত শেষ করতে চাপ না দেওয়ার অনুরোধ প্রসিকিউশনের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিস্তল, চাইনিজ রাইফেলের মতো মারণাস্ত্র থাকবে না পুলিশের হাতে। এসব অস্ত্র ব্যবহার করতে পারবে আর্ম পুলিশ। এছাড়া র্যাব পুনর্গঠনেরও সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ে এ নিয়ে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের পক্ষে মিছিল কর্মসূচি হলে সন্ত্রাস বিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। এছাড়া র্যাবের বিরুদ্ধে আওয়ামী লীগ আমলে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। এ নিয়ে সোমবার দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা হয়। পরে ব্রিফিং করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, পুলিশের হাতে মারণাস্ত্র থাকবে না, যা আছে তাও জমা দিতে হবে। এসব অস্ত্র থাকবে আর্ম পুলিশ ব্যাটালিয়নের কাছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে কমিটিও করেছে মন্ত্রণালয়। একই সাথে র্যাব পুনর্গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। র্যাব এই পুনর্গঠন কিভাবে হবে, এটা এই নামে থাকবে কিনা, এই ড্রেস থাকবে কিনা, বা এই ফোর্স থাকবে কিনা, বা কিভাবে অর্গানাইজ হবে, এই জন্য আমরা একটা কমিটি করে দিয়ে দিচ্ছি। পুলিশের হাতে যেন আর কোনো মরণাস্ত্র না থাকে, এগুলি তাদের জমা দিয়ে দিতে হবে। কোনো মরণাস্ত্র পুলিশের হাতে থাকবে না, বাট এবি ব্যাটালিয়নের হাতে থাকবে। উপদেষ্টা জানান, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করা হবে। কেউ কর্মসূচি বা মিছিল করলে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী। মোস্ট প্রবলি হয়ে গেছে, যেহেতু আমি মিটিংয়ে ছিলাম, আমি বলতে আমার মনে হয়ে গেছে। আইন যেটা হয়েছে ওইটার আমরা ইমপ্লিমেন্ট করার দায়িত্ব হলো আমাদের। এখন প্রজ্ঞাপনে যে ধরনের ইনস্ট্রাকশন আছে আমরা ওই ধরনের মধ্যেই কাজ করব। সম্প্রতি ভারত থেকে বাংলাদেশি নাগরিকের পাশাপাশি রোহিঙ্গা আর ভারতীয় বংশোদ্ভূতদের পুশিন করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। কোনো ধরনের হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৭১-এর মুক্তিযুদ্ধে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের সুস্পষ্ট রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সহযোগী হওয়ারও আহ্বান দলটির। সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত বিবৃতিতে একথা বলা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কে এনসিপির অবস্থান জানাতে দলটির পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হলো। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে একটি পক্ষ দলীয় এবং বাংলাদেশের ঐতিহাসিক সংগ্রাম বিরোধী স্লোগান দিয়েছে, যা জুলাই পরবর্তী সময়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বাধা তৈরি করছে। বিবৃতিতে বলা হয়, এনসিপির কেউ আপত্তিকর কোনো স্লোগান দেয়নি। আপত্তিকর স্লোগানের দায় সংশ্লিষ্ট পক্ষকেই নিতে হবে। জাতীয় সঙ্গীতের সময় একটি পক্ষ আপত্তি জানালেও দৃঢ়তার সাথে তা পরিবেশন করেন এনসিপির সদস্যরা। এনসিপির সদস্যদের বক্তৃতা ও স্লোগানে 1947, ৭১ এবং 2024-এর ঐতিহাসিক সংগ্রামের প্রতিফলন ছিল বলেও দাবি করে দলটি। ভবিষ্যতে সব দলকে দায়িত্বশীল আচরণের আহ্বান তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়েছেন শিক্ষার্থীরা। সম্প্রতি জাতীয় সঙ্গীতের অবমাননার প্রতিবাদে সন্ধ্যায় এ কর্মসূচি পালিত হয়। পরে শিক্ষার্থীরা বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই একমত। অভিযোগ করা হয়েছে, যারা ভিন্ন মতাদর্শ ধারণ করে তারাই জাতীয় সঙ্গীতের অবমাননা করেছে। শিক্ষার্থীরা মনে করেন, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতে আঘাত মানে দেশের ইতিহাস ও অস্তিত্বকে অস্বীকার করা। যারা অবমাননা করেছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়েছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে যে অবমাননাকর পরিস্থিতি সৃষ্টি করেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কিছু বাংলাদেশপন্থী শিক্ষার্থী আজ এখানে রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়েছে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। এজ এ বাংলাদেশে এই অবমাননা কোনোভাবে নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যারা এই জাতীয় সঙ্গীতকে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। শাহবাগ ও যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু জাতীয় সঙ্গীতে বাধা দেয়া এবং বিএনপিকে ভুয়া ভুয়া স্লোগান দেয়া দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিকেলে লক্ষ্মীপুর সদরে বাঙ্গাখার ইউনিয়নে স্থানীয় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অ্যানি বলেন, সামনের দিনগুলো বিএনপির জন্য অনেক গুরুত্বপূর্ণ। লড়াই সংগ্রাম এখনো শেষ হয়ে যায়নি, সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ায় মনোযোগী হতে হবে। তিনি বলেন, নির্বাচিত সরকারকে স্থিতিশীলতা থাকে, জনগণের আস্থা থাকে। বিএনপির মধ্যে কোনো ফ্যাসিবাদ ছিল না, আগামীতেও থাকবে না বলে দাবি করেন অ্যানি। শাহবাগে নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, যমুনায় নিয়মতান্ত্রিক আন্দোলন হতে পারত, কিন্তু সেই শাহবাগে যদি আজকে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে বাধা আসে, বিএনপিকে কেউ কেউ ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে চায়, এই কথাগুলো আমাদের মনের মধ্যে দাগ কাটে। জাতীয় পার্টি সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটভুক্ত দলগুলোর নিবন্ধন বাতিলের জন্য প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সোমবার দলটি 7 সদস্যের একটি প্রতিনিধি দল সিইসির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এমন তথ্য জানান। দলটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন লিখিত বক্তব্যে বলেন, জুলাই গণহত্যায় জড়িত থাকার কারণে ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষিতে আওয়ামী লীগের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একইভাবে তাদের জোটসঙ্গী জাতীয় পার্টি সহ 14 দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। বিগত 3টি একতরফা নির্বাচনে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে 14 দল এবং জাতীয় পার্টি। 14 দলের নিবন্ধন বাতিল প্রসঙ্গ জনাব গণ অধিকার পরিষদ তাদের জোট সঙ্গী জাতীয় পার্টি 14 দল বাংলাদেশের নাগরিকদের উপর চালানো গণহত্যাকে পূর্ণ সমর্থন জানিয়ে গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছিল। দলগুলোর নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ ঘোষণা করে যথাযথ শাস্তির মুখোমুখি করার আহ্বান করছে গণ অধিকার পরিষদ। রোজার ঈদের ভুলভ্রান্তি শুধরে কোরবানির ঈদে মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে কাজ করছে সরকার, জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, ঈদ কেন্দ্রিক চাঁদাবাজি রোধেও বিশেষ নজর রয়েছে সরকারের। এদিকে সড়ক উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, কোনো সড়কে যেন কোরবানির হাট বসানো না হয় তা মনিটরিং করা হবে। আর গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। ঈদের সময় রাজধানী ছাড়েন 1 কোটিরও বেশি মানুষ, তাই তো প্রতিবারই ঈদ আনন্দের সাথে ভোগান্তির সংখ্যা থেকেই যায়। তবে মানুষের দুর্ভোগ কমাতে চলতি বছর আগেভাগেই সতর্ক অন্তর্বর্তী সরকার। ঈদ উদযাপনে দেয়া হয়েছে 10 দিনের ছুটির ঘোষণা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সকালে বিদ্যুৎ ভবনে হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। সমন্বিত পরিকল্পনায় কাজ করছে সরকার বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। চাঁদাবাজি রোধের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। যে কোনো ধরনের অনিয়ম কিংবা চাঁদাবাজি কিংবা যে কোনো ধরনের অভিযোগ আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেবেন। আমাদের সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া আছে, পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নির্দেশনা দেওয়া আছে যাতে করে এগুলোর ক্ষেত্রে কুইক রেসপন্সটা দেওয়া যায়। বৈঠকে উপস্থিত সড়ক ও রেল উপদেষ্টা বলেন, অতিরিক্ত চাপ সামাল দিতে এবার 5 জোড়া বিশেষ ট্রেন চলবে। গত রমজানের ঈদের মতো এই কোরবানির ঈদকেও আমরা যাতে করতে পারি, দুর্ঘটনা মুক্ত এবং নিরাপদ এবং আনন্দের করতে পারি, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। পশুরহাট যাতে কোনোভাবেই মহাসড়কে না আসে সে বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয় বৈঠক থেকে। সড়ক মহাসড়ক থেকে দূরে যাতে হাট বসানো হয় এবং এটা সীমানা নির্ধারণ করে দেওয়া হবে এবং এটা মনিটরিং করা হবে। ঈদের সময় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে জ্বালানি আমদানি করা হচ্ছে, তাই বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে আশা উপদেষ্টার। এক্সট্রা জ্বালানি
হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা তাপপ্রবাহের পরে স্বস্তির বৃষ্টি নামলেও ৩-৪ দিন পরই আবার সারা দেশে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই বর্ষার আগ পর্যন্ত গরম থাকবে, সেই সাথে ঝোড়ো বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড় শক্তির কথা বলা হলেও এর কোনো লক্ষণ এখনো নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। সপ্তাহ জুড়ে দেশব্যাপী তাপপ্রবাহে নাকাল হওয়ার পর রোববার থেকে বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টিতে গরম কমায় জনজীবনে মিলেছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে এ পরিস্থিতি 3 থেকে 4 দিন থাকবে। সারা দেশেই কম বেশি বৃষ্টি হলেও উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে মাত্রা বেশি হবে। চট্টগ্রাম, খুলনা এলাকায় কিছুটা কম হবে। অনেক এলাকায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত 3-4 দিনের ওই রকম হিটওয়েভ থাকবে না, তবে বিক্ষিপ্ত হয়ে কিছু জায়গায়, বিশেষ করে আপনার যশোর, কুষ্টিয়া, খুলনা এই বেল্টে হয়তো বিক্ষিপ্ত হয়ে থাকবে, কিন্তু ওভারঅল পার্ট বৃষ্টি হবে। এইসব জায়গায় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। বঙ্গোপসাগরে শক্তি নামের যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে তার কোনো লক্ষণ এখনো নেই বলে জানান আবহাওয়াবিদরা। সাইক্লোন যে ইন্ডিকেট করে এটার প্রবাবিলিটি মাত্র 20%, এটা খুবই কম। এখনও সাগরে ওইরকম সিমটম দেখা যায়নি। তবে আমার যে লং রেঞ্জ ফোরকাস্ট রয়েছে এবং আমরা বিভিন্ন মডেল থেকে যেটা দেখা যাচ্ছে, এটা হয়তো আপনার সেকেন্ড উইক তো চলেই গেল, ও থার্ড উইক দিকে একটা লো প্রেশার হওয়ার সম্ভাবনা রয়েছে এটা সাগরে। তারপরে এটা আদৌ সাইক্লোন হবে কিনা এটা সময় নেবে। প্রথমে এটা যা দেখা যাচ্ছে ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা বেশি। সাগরে নিম্নচাপ তৈরি হলে এবং শক্তি দীর্ঘ সময় অবস্থান করলে তা ঘূর্ণিঝড়ের রূপ নিতেও পারে। তবে আপাতত ওই রকম এখনো তথ্য হয়নি যে আপনাকে ওই সাইক্লোন ব্যাপারে তথ্য দেওয়ার জন্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল পরিবহন শুরু হবে সামনের মাসের প্রথম সপ্তাহেই। কয়েকদিনের মধ্যে শুরু হবে কমিশনিং, ফলে চুরি অপচয় বন্ধ হয়ে জ্বালানি পরিবহনের সময় বাঁচবে। একই সঙ্গে বছরের সাশ্রয় হবে 236 কোটি টাকা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে জলপথ, সড়ক ও রেলপথে ঢাকায় জ্বালানি তেল পরিবহন করা হয়। এতে সময় যেমন বেশি লাগে, তেমনি খরচও বাড়ে। এমনকি অভিযোগ আছে চুরি ও অপচয়ের। ফলে গড়ে তোলা হয়েছে স্মার্ট জ্বালানি তেল পরিবহন ব্যবস্থা। চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বসানো হয়েছে পাইপলাইন। প্রায় 250 কিলোমিটার পাইপলাইন বসাতে খরচ হয়েছে প্রায় 3,700 কোটি টাকা। এরই মধ্যে পাইপলাইনে 2.5 কোটি লিটার জ্বালানি তেল পাম্প করা হয়েছে। পুরো প্রকল্পের কয়েকটি স্টেশন, স্ক্যাডা ও পিএলসি সিস্টেমের কারিগরি পরীক্ষার মাধ্যমে চলছে প্রি কমিশনিং। ফাইন টিউনিংটা হয়ে গেলে আর্মি ওনারা যারা এটা করছেন, ওনারা দে উইল গো ফর মানে আপনার কমিশনিং, মানে এটা ফর্মাল অংশ। কমিশনিং হয়তো 7 দিন ব্যাপী ওনারা এটা পরিচালনা করবেন, উইদাউট এনি ইন্টারাপশন, উইদাউট এনি ডিস্টারবেন্স। দেখা যাচ্ছে 7 দিন ধরে চলছে তেল ফ্লো। তখন আমরা বুঝবো যে হ্যাঁ, শতভাগ আমরা রিসিভ করার পর্যায়ে আছি। বিপিসি চেয়ারম্যান বলছেন, পাইপলাইনের তেল পরিবহন ব্যবস্থা পরিচালনা করবে পেট্রোলিয়াম ট্রান্সপোর্টেশন কোম্পানি। ত্রুটি মোকাবিলায় 1 বছর দায়বদ্ধ থাকবে সেনাবাহিনীর ঠিকাদার প্রতিষ্ঠানটি। ওনাদের কমিশনিংটা শেষ হলে আমরা কমার্শিয়াল এই মাসের শেষে আমরা প্রস্তুত আছি। এই মাসের শেষে বা ফার্স্ট অফ নেক্সট মান্থ ম্যাক্সিমাম আমাদের কোম্পানি যেটা পিটিসি পিএলসি এই তেল পরিবহনের জন্য অপারেশন নিজেরাই করবে। অপারেশনের কাজটা যদিও চ্যালেঞ্জিং, বাট কমার্শিয়াল অপারেশনটা আমরা নিজেরাই করব। বছরে 27 থেকে 30 লাখ টন ডিজেল পরিবহন করা যাবে পাইপলাইনে। এ সক্ষমতা উন্নীত করা যাবে 50 লাখ টনে। দীর্ঘ এ পাইপলাইনের নিরাপত্তার দায়িত্ব দেয়া হয়েছে বেসরকারি এক প্রতিষ্ঠানকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।